রোনালদোর জন্যই কি পর্তুগাল কঙ্গোর সাথে ড্র করেছে? সব দোষ কি শুধু রোনালদোর? Ronaldo is not the greatest player of all time. It was never a debate. It was always a debate. Never It was always a debate. Ronaldo was nowhere near the level of Messi. The team needs to score, not you needs to score. BBC Sport had Cristiano Ronaldo written on screen during their analysis of Cristiano Ronaldo's penalty miss. দিবে তোমার রোনালদো একটা এবার গোল দিবে, পর্তুগাল জিতবে আজকে, তুমি কান্না করো না। মিডিয়া আর হেটার্সরা ম্যাচ শেষ হতেই পেন খাতা নিয়ে বসে গেছে। রোনালদোর বয়স 41 হয়ে গেছে, রোনালদো বুড়ো হয়ে গেছে, তাকে কেন খেলানো হচ্ছে? অথচ কেউ আসল সত্যটা দেখতেই চাচ্ছে না। ম্যাচ শুরুর আগে যেখানে পর্তুগালের মিডফিল্ডকে বলা হচ্ছিল এবারের ওয়ার্ল্ড কাপের অন্যতম সেরা মিডফিল্ড, তাদের এক একজনের রেটিং আর ম্যাচের পারফরমেন্স দেখলে আজ কোনো পাগলও বলবে না যে এরা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। ভিটিনিয়া কিছুদিন আগেই পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে এসেছে। ব্রুনো ফার্নান্ডেজ প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা অ্যাসিস্ট করা প্লেয়ার, অথচ আজ মাঠে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল? তারা আজ মাঠে রোনালদোর কাছে বল পাস দিতে নারাজ। ইগো, জাস্ট নোংরা ইগো। ব্রুনো লাস্ট কবে রোনালদোকে বক্সে একটা নিখুঁত বল পাস দিয়েছে জানো? 1 বছর আগে, যখন উয়েফা নেশনস লিগে জার্মানির সাথে খেলেছিল তখন। এরপর থেকে মাঠে তাদের মধ্যে কোনো লিঙ্ক আপ নেই। যেখানে আর্জেন্টিনার খেলা দেখলে বলা যায় যে তারা একটা দল হয়ে খেলছে, মেসির জন্য বাকি 10 জন মাঠে জানপ্রাণ দিয়ে লড়ছে, সেখানে পর্তুগালের অবস্থা দেখলে মনে হয় সবাই যার যার ব্যক্তিগত অ্যাসিস্ট আর গোলের জন্য একা একা খেলতে চায়। সেলফিশ ফুটবল। এবার আসুন আসল অপরাধীর মুখোশ উন্মোচন করি। এর পেছনে দায়ী পর্তুগালের ওই টাকলা কোচ রবার্তো মার্টিনেজ। সে কি স্ট্র্যাটেজি নিয়ে দল নামিয়েছিল আজ? খাতা কলমে 4-2-3-1 ফরমেশন, কিন্তু মাটির খালায় সেটা ছিল এক চরম আত্মঘাতী প্ল্যান। মার্টিনেজের মেইন স্ট্র্যাটেজি ছিল পজিশন ধরে রাখা আর ব্যাক পাস খেলা। পুরো ম্যাচে পর্তুগাল 68% বল নিজেদের পায়ে রেখেছে। 804টি পাস খেলেছে তারা, কিন্তু এই পাসিংগুলোর উইং বা ফরওয়ার্ডের দিকে কোনো গতি ছিল না। পাসিংটা ছিল সির্ফ সাইড টু সাইড আর ব্যাক পাস। ভিটিনিয়া বল পেলেই অ্যাটাকে না গিয়ে মাইনাস করে নিজেদের ডিফেন্সের মধ্যে বল পাঠিয়ে দিচ্ছে। উইংয়ে রাফায়েল লেয়াও এত ভালো খেলে, অথচ আজ সে একটা 1 ভার্সেস 1 ডুয়েলও জিততে পারছিল না। কেন? কারণ কোচের ট্যাকটিক্সে উইঙ্গারদের কোনো ওভারল্যাপ সাপোর্টই ছিল না। পর্তুগালের মতো দল কঙ্গোর বিরুদ্ধে 804টি পাস খেলে পুরো ম্যাচে অন টার্গেট শট নিয়েছে মাত্র একটা। ভাবা যায়? ম্যাচের 6 মিনিটে জোয়াও নেভেসের ওই একটা হেডারই ছিল পুরো ম্যাচে পর্তুগালের একমাত্র অন টার্গেট শট। এরপর পুরো ম্যাচ জুড়ে কঙ্গোর বক্সের সামনে গিয়ে পর্তুগালের অ্যাটাকিং ডেপথ আর ক্রিয়েটিভিটি জিরো হয়ে যায়। সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক ব্লান্ডার ছিল ডিফেন্সিভ অর্গানাইজেশনে। 45+5 মিনিটে ফার্স্ট হাফের ঠিক শেষ মুহূর্তে যখন কঙ্গো কর্নার পায়, তখন কোচের সেট পিস মার্কিংয়ের কোনো বালাই ছিল না। ইওয়ান উইসাকে বক্সের ভেতর একেবারে আনমার্কড রেখে দেওয়া হয়েছিল, আর সে অনায়াসে হেডে গোল করে ম্যাচ 1-1 করে দিয়ে গেল। পুরো দল যখন একটা কাউন্টার অ্যাটাক করতে পারছে না, তখন বক্সের ভেতর রোনালদো বল পাবে কোথা থেকে? সে তো সার্ভিসই পায়নি। সোশ্যাল মিডিয়ায় অনেক ফুটবল বিশেষজ্ঞ জ্ঞান দিচ্ছেন রোনালদো চাচাকে বেঞ্চে বসিয়ে গঞ্জালো রামসকে মাঠে নামাতে। নামিয়েছে তো। ম্যাচের 82 মিনিটে ভিটিনিয়াকে তুলে রামসকে মাঠে নামানো হয়েছিল, কিন্তু মাঠে নামার পর তো রামসকে খুঁজেই পাওয়া যায়নি। সে একটা বল টাচ করার সুযোগ পর্যন্ত পায়নি। আসলে সমস্যা রোনালদো না, সমস্যা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। সে একসময় রিয়াল মাদ্রিদ বা ম্যান ইউতে এত অতিমানবীয় লেভেলের ভালো খেলতো যে আমরা ভুল করে ভেবে বসেছিলাম পর্তুগালও একটা বড় দল আর তারা রোনালদোর সাথে তাল মিলিয়ে ভালো খেলবে। Too far for Ronaldo to think about it. Oh! Absolutely sensational! কিন্তু পর্তুগাল যে আসলে কতটা এভারেজ একটা দল, সেটা আজ তাদের খেলা দেখলেই একদম পরিষ্কার হয়ে যায়। আমার মনের একটা অংশ এখন কি চায় জানেন? পর্তুগাল এবারও ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ থেকেই বাদ পড়ুক। হ্যাঁ, রোনালদোর জন্য খারাপ লাগবে, তার শেষ ওয়ার্ল্ড কাপে এমন ট্র্যাজেডি মেনে নেওয়া কঠিন হবে, কিন্তু তাহলে এই ইগোইস্টিক লাল্লু প্লেয়ারগুলো এবং তাদের এই মার্কামারা ওভাররেটেড পর্তুগাল দলটাকে যে ফুটবল বিশ্বে কেউ পাত্তাও দেবে না, সেটা হাড়ে হাড়ে তারা টের পাবে। রোনালদো চলে গেলে যে এই পর্তুগাল দলকে সাপোর্ট করার মতো একটা মানুষও থাকবে না, হেটার্সরা সেটা চোখ মেলে দেখুক। আর অন্যদিকে টিভির এসি রুমে বসে জ্ঞান দিচ্ছেন ফ্রান্সের থিয়েরি অংরি। এই টাকলা নিজের জীবনে কোনোদিন একটা ব্যালন ডিওরও জিততে পারেনি, অথচ তার কথার শেষ নেই। রোনালদো নাকি ভালো খেলতে পারে না, রোনালদোর নাকি ফুটবল ছেড়ে দেওয়া উচিত, নতুন প্লেয়ারদের নাকি চান্স দেওয়া উচিত। গতবার যখন পর্তুগাল স্পেনের মতো দানব দলকে হারিয়ে উয়েফা নেশনস লিগের চ্যাম্পিয়ন হয়েছিল, তখন তাদের খেলা দেখলে মনে হতো টিমের মধ্যে একটা কেমিস্ট্রি আছে, তারা একটা দল হয়ে খেলছে। আজ কোথায় গেল সেই দলের কেমিস্ট্রি? আমি জানি না পর্তুগাল ড্রেসিং রুমে কোনো নোংরা রাজনীতি চলছে
কিনা, কারণ দলে এত এত বড় বড় নামের প্লেয়ার থাকা সত্ত্বেও মাঠে কোনো আউটপুট নেই। রোনালদো বেঞ্চে থাকলেও দোষ, মাঠে খেললেও দোষ। পর্তুগাল পুরো দল জঘন্য খেললেও দিন শেষে ট্রোল হবে ওই একজনই, ক্রিস্টিয়ানো রোনালদো। কারণ মিডিয়া জানে রোনালদোর নাম বেচলেই ভিউ আসে। আজব মিডিয়া আজকেও এই ড্রয়ের পর রোনালদোকে পচানি দিতেই ব্যস্ত। পর্তুগাল ফুটবল ফেডারেশনের লজ্জা হওয়া উচিত। এই রকম একটা মেরুদণ্ডহীন কোচকে তারা এখনও দলে রেখে দিয়েছে। প্লেয়ারদের মধ্যে যে কেমিস্ট্রির অভাব, মাঠে যে একটা বড় ঝামেলা হচ্ছে, সেটা ইভেন আমাদের মতো সাধারণ ফুটবল ফ্যানরাও বুঝতে পারছে, কিন্তু এই কোচ সেটা সলিউশন করার কোনো নাম নিচ্ছে না। রোনালদোর আসলেই কপাল খারাপ যে সে স্পেন, ব্রাজিল বা আর্জেন্টিনার মতো কোনো দেশে জন্মায়নি। তাহলে অন্তত একটা না 2-3টা ওয়ার্ল্ড কাপ আজ তার ক্যাবিনেটে থাকতো। আজ যারা রোনালদোর বয়স আর ফর্ম নিয়ে ট্রোল করছেন, তারা হয়তো ভুলে গেছেন এই পর্তুগাল দলটার অতীত ইতিহাস কী ছিল। ক্রিস্টিয়ানো রোনালদো আসার আগে পর্তুগাল দলটা আন্তর্জাতিক ফুটবলে ঠিক কোথায় ছিল? ট্রফি ক্যাবিনেটটা একটু খুলে দেখুন তো, 0। একটা বড় টুর্নামেন্টের ফাইনালে ওঠার জন্য যাদের বছরের পর বছর অপেক্ষা করতে হতো, সেই দলকে 2016 সালে ইউরোপের সেরা বানিয়েছিলেন এই রোনালদো। নিজের হাঁটু শেষ করে দিয়ে কেরিয়ার বাজি রেখে যে মানুষটা পর্তুগালকে প্রথম ইন্টারন্যাশনাল ট্রফি এনে দিল, আজ মাত্র একটা ড্রয়ের পর তাকেই পড়তে হচ্ছে ট্রোলের শিকার। ইউরো 2016 ফাইনালের সেই দৃশ্যটা মনে আছে? ইনজুরিতে পড়ে মাঠের বাইরে গিয়েও যেভাবে লাইনে দাঁড়িয়ে কোচের চেয়েও বেশি চিৎকার করে টিমমেটদের ইন্সপায়ার করছিলেন, সেটা কোনো সাধারণ প্লেয়ারের পক্ষে সম্ভব? অথচ আজ ড্রেসিং রুমের ওই তরুণ প্লেয়ারগুলো যারা রোনালদোর খেলা দেখে বড় হয়েছে, তারা আজ মাঠে নেমে তাকে ইগনোর করে। এর চেয়ে বড় ফুটবলের ট্র্যাজেডি আর কি হতে পারে? ফেডারেশন আর হেটার্সরা যে আজ এত লাফাচ্ছে, রোনালদো যেদিন বুট জোড়া তুলে রাখবে সেদিন বুঝবে তারা কি হারিয়েছে। এই অহংকারী মিডফিল্ড আর মেরুদণ্ডহীন কোচকে দিয়ে তখন স্টেডিয়ামের অর্ধেক সিটও ভরবে না। স্পন্সররা মুখ ফিরিয়ে নেবে আর পর্তুগাল আবার সেই আগের মতো ইউরোপের একটা অ্যাভারেজ দল হয়ে পড়ে থাকবে। তখন আর টিভির এসি রুমে বসে থিয়েরি হেনরির পর্তুগাল নিয়ে পণ্ডিতি করতে হবে না। Ronaldo. R9. The real Ronaldo. The real one. Cristiano. Ronaldo is R9. Cristiano is Cristiano Ronaldo. কারণ তখন তাদের নিয়ে কথা বলার মতো কোনো আকর্ষণই বাকি থাকবে না। তাই যারা পর্তুগালের এই নোংরা পারফরমেন্স দেখে ভেঙে পড়েছেন, তাদের বলছি, মনে রাখবেন, ইতিহাস কখনোই এই স্বার্থপর মিডফিল্ডারদের মনে রাখবে না। ইতিহাস মনে রাখবে সেই রোনাল্ডোকে, যে একা পুরো দেশের ফুটবলকে বদলে দিয়েছিল। কারণ ওয়ার্ল্ড কাপে একটি গোল করেই জাও নেভেস তার ইগো বড় করে কথা বলছে। রোনালদো আমাদের দলের স্পেশাল কেউ না, সেও আমাদের মতো একজন প্লেয়ার। যেই প্লেয়ার এত বছর পর্তুগালকে হারের হাত থেকে বাঁচিয়েছে, সেই রোনালদোকেই এই 2 দিনের প্লেয়ার বলছে এই কথা। আর নেভেজের এই কথার জন্যে সে গত 24 ঘন্টায় 10 লাখ ফলোয়ার হারিয়েছে তার এই মন্তব্যের জন্যে। পর্তুগালের মানুষও এই নেভেজের উপর ক্ষিপ্ত, কিন্তু কে এখন এই পর্তুগালকে বাঁচাবে?